নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকের বিষয়টা হবে বৃহস্পতির গোচর মিথুন রাশিতে। 15 মে বৃহস্পতির গোচর হবে মিথুন রাশিতে। এর ফলাফল মেষ থেকে মীন রাশি পর্যন্ত বলবো যে কি হবে, সমস্ত রাশির উপরে, সমস্ত লগ্নের উপরে কি ফলাফল হতে পারে। আজকের আলোচনাটা এটাই। তবে তার আগে আমি দুটো কথা বলতে চাই। এটা আমার স্বীকারোক্তি, আর একটি কথা হবে আমার একটু মানে আশ্বাসবাণী বা অভিজ্ঞতা শেয়ার করব। তো প্রথম স্বীকারোক্তিটা আমি করে রাখি, সেটা হলো কালকের একটি ভিডিওতে, ভিডিওর একবারে শেষ মুহূর্তে, শেষ বেলাতে আমি একটি ভুল কথা বলে ফেলেছিলাম। কথাটা কি? কথাটা হলো মানে ওটা কিন্তু কথা প্রসঙ্গেই বলে ফেলেছি, বোঝানোর ভুল হয়েছিল। তো সেটা স্বীকার করছি, কি ব্যাপার, ভুল হয়েছিল। এটা আমি আমার দর্শকদের কাছে ক্ষমা চাইছি এবং ঈশ্বরের কাছে ক্ষমা চাইছি। এটা আমার অনিচ্ছাকৃত একটা ভুল। কথাটা কি ছিল? কথাটা হলো যেটা আমি বলে ফেলেছিলাম যে শয়তানের থেকে মানে ঈশ্বর দুর্বল, অর্থাৎ শয়তানের শক্তি বেশি। মানে শয়তান আর ভগবান যদি দুজনকে ধরা হয়, তাহলে আমি বলেছিলাম যে শয়তান বেশি ক্ষমতাবান, বেশি বলবান, ঈশ্বর দুর্বল। তা কিন্তু নয়, আমি সেটা বলতে চাইনি। বলতে এটা এইভাবে আমাকে বলতে হতো, এটা এইভাবে যে নেগেটিভ এনার্জি আর পজিটিভ এনার্জি, শুভ আর অশুভ শক্তি, এটা আমরা জানি। শয়তান ভগবান যাই নাম দিই আমরা, যাই আমরা নাম দিই না কেন, আমি এটা বলতে চাইছিলাম যে হতে পারে নেগেটিভ এনার্জির শক্তিটা একটু বেশি দ্রুত ছড়িয়ে পড়ে। ওই যেমন পচা আলু, একটি পচা আলু ভালো আলুগুলোকে খুব তাড়াতাড়ি নষ্ট করতে পারে। এটা আমরা তার উপস্থিতিটা, তার যে এনার্জি, তার যে ডিস্ট্রাকটিভ একটা ক্ষমতা আছে, তো এই এনার্জিটাকে আমরা খুব সহজে অনুভূত করতে পারি, অর্থাৎ বুঝতে পারি। কিন্তু শুভ শক্তির এনার্জিটা আমরা সহজে বুঝতে পারি না। এই হলো পার্থক্য ভগবান আর শয়তানের সঙ্গে। শয়তান আর ভগবান এটা হলো এই দুটো এমন দুটো মেরু, আলাদা দুটো মেরু, যা কোনোদিন একসঙ্গে মিলবে না। ঐশ্বরিক শক্তি আর আসরিক শক্তির মধ্যে পার্থক্য হলো, ঠিক যেমনভাবে আমি ভুলটি করেছিলাম, আমি স্বীকার করলাম, ঐশ্বরিক শক্তি আর আমার বিবেক আমাকে বলতে, এই স্বীকার করতে বাধ্য করলো যে না, ঈশ্বরই সর্বশক্তিমান। এটা আমি জানি, এটা আমি কখনোই কালকেও জানতাম, আজকেও জানি এবং আগামী দিনেও জানবো। ঈশ্বর সর্বশক্তিমান এটা বলে দেওয়ার অপেক্ষা রাখে না। তো কালকে শুধু বোঝানোর ভুল হয়েছিল। আমি ঈশ্বরের কাছেও ক্ষমা চাইছি আর তোমাদের কাছেও। ব্যাপারটা হচ্ছে যে ওই বুঝার ক্ষমতা, ঈশ্বরের শক্তিকে বুঝতে গেলে আমাদের মধ্যে আধার চাই, সঠিক জ্ঞান, শিক্ষা, সংস্কার চাই, তবেই আমরা সেই শক্তিকে, শুভ শক্তিকে বুঝতে পারবো। আর সেটা যত কম হবে তত বেশি দেরি হবে সেই শক্তিকে বোঝার, এটাই হলো। কিন্তু শয়তানের শক্তিকে বুঝতে গিয়ে কোনো আধার, শিক্ষা, সংস্কার কিচ্ছু লাগে না। শয়তানি শক্তি বা অশুভ শক্তি আমাদের যখন তখন ওই পাশেই ঘোরে এনার্জি। ও একদম সবসময় একটা ডিস্ট্রাকটিভ মুড নিয়ে থাকে, এরকম একটা ব্যাপার। মানে সবসময় ক্ষতি করার একটা মনোভাব, এবং সে ক্ষতিই করে, সে সৃষ্টি করতে পারে না। শয়তান ধ্বংস করে আর ঈশ্বর সৃষ্টি করতে পারে। শয়তান কোনো ক্রিয়েট করতে পারে না। এই হলো শয়তানের সঙ্গে ঈশ্বরের পার্থক্য। যেটা ঠিক যেভাবে এখন আমাদের সীমান্ত পারে হচ্ছে, যেটা হচ্ছে যে সীমান্ত পারে এখন যেমন অশান্তি হচ্ছে, যে অনেকে ভয় পাচ্ছে যে যুদ্ধ হয়ে গেছে। বিলকুল একদম না। মানে কি বলবো, যে যুদ্ধ হয়নি, মানে ভারত আর পাকিস্তানের সঙ্গে কোনো যুদ্ধ হয়নি। ভারত শুধু আত্মরক্ষা করছে, যা আমাদের দেশের একটা কর্তব্য, বা ওটাই আমরা করে থাকি। ভারতবর্ষ এমন একটা দেশ যে কারোর কাছে কোনোদিন অ্যাটাক করেনি, কোনো দেশকে অ্যাটাক করেনি। আগে থেকে কোনো অ্যাটাক বা আক্রমণ, সাম্রাজ্য বিস্তার, এরকম কোনো রেকর্ড ভারতবর্ষের ইতিহাসে নেই। ভারতবর্ষ কখনো যায়নি, কারণ আমাদের দেশের মধ্যে এত আছে, যে ছিল এবং এখনো আছে, যে কারো কাছে আমাদের যেতে হয়নি। আমাদের দেশ স্বয়ং সম্পূর্ণ, এবং হচ্ছে যে ভারতবর্ষের মধ্যে এমন কিছু আছে এখনো, যে ভয় পাওয়ার কিছু নেই। যে যুদ্ধ লেগেছে, যুদ্ধ লাগেনি, যুদ্ধ আগামী দিনে লাগবেও না, আর লাগলেও সেটা কয়েক সেকেন্ডের ব্যাপার, ও প্রত্যুত্তর দেওয়া যাবে। তো যাই হোক, যেটা বলতে চাইছি যে প্যানিক করার কিছু নেই। অনেকে কি করছে,
বেশি বেশি চাল ডাল মজুত করছে। আমি শুনলাম আমার বন্ধুর কাছে তার স্ত্রী এমন একটা ভয় পেয়েছে, গুজব রটেছে যে ওদের পাড়াতে, যে সে নাকি বলেছে যে ব্ল্যাক আউট হয়ে যাবে, পুরো অন্ধকার হয়ে যাবে, লোডশেডিং হয়ে যাবে, ফলে সে 4টে মোমবাতি কিনে নিয়ে চলে এসছে বাজার থেকে। এরকম গুজবে কান দেওয়া দরকার নেই, কোনো রকম ভয় পাওয়ার দরকার নেই, যুদ্ধও হবে না। যেটা হচ্ছে, হ্যাঁ হচ্ছে একটা কিছু, সেটা হলো যে ভারতবর্ষ, বললাম ভারতবর্ষ এমন একটা দেশ যে সারা পৃথিবীকে খাওয়াতে পারে। কোনো রকম আকাল বা কোনো রকম কিচ্ছু হয়নি, ফুরিয়ে যায়নি, সম্পদের কোনো রকমের অভাব বা ঘাটতি কিচ্ছু নেই। আজকে আইওসি থেকে একটা বিবৃতিতে জানানো হয়েছে যে সমস্ত রকম প্রাকৃতিক তেল, খনিজ তেল সব আছে আমাদের কাছে, সুতরাং ভয় পাওয়ার কিছু নেই। এটা হচ্ছে, পরশুদিন খবর পেলাম আমাদের ভারতীয় সেনা যথেষ্ট সমর্থ এবং যথেষ্ট যোগ্য জবাব দিয়েছে। কতগুলো নেংটি ইঁদুর পরশুদিন মেরেছিল, আর কালকে খবর পেলাম কতগুলো পেঙি কুকুরকে মেরেছিল। এই হলো ব্যাপার। তো নেংটি ইঁদুর আর পেঙি কুকুরকে মারার জন্য বিশেষ যুদ্ধ করতে হয় না, ওটা শুধুমাত্র ওটা আমাদের সেনারা যদি চুটকি বাজায় তো ওরা উদাও হয়ে যাবে। সুতরাং ওটা নিয়ে চিন্তা করার কিছু নেই, ভয় পাওয়ার কিছু নেই। যাই হোক, আমি তাহলে স্বীকারোক্তি করলাম, আর আমি এটা যেটা আশ্বাস দেওয়া ছিল আশ্বাস দিলাম, এটা নিয়ে একদম চিন্তা করার কিছু নেই। এবার আমি শুরু করছি আজকের রাশি ফলের যে বিষয়, সেটা নিয়ে কথা বলা শুরু করছি। প্রথমে বলবো যে মেষ রাশির কথা, একদম মেষ থেকে মিন পর্যন্ত সমস্ত রাশি ও লগ্নের জন্য বলতে শুরু করব। মেষ রাশি মেষ লগ্নের জন্য বলতে শুরু করব 15 মে তোমরা জানো যে দেবগুরু বৃহস্পতি যাচ্ছে মিথুন রাশিতে, এবং তিনি থাকবেন পরের বছরে 2026 সালের 1 জুন পর্যন্ত মিথুনে থাকবেন। তাহলে ওই 1 বছর 15 দিন মতন কি রেজাল্ট হবে আমাদের মেষ রাশির এবং মেষ লগ্নের জন্য, এই 1 বছরে দেবগুরু বৃহস্পতির দ্বারা কি ফল হবে, এটা আমি আজকে আলোচনা করব। তার পরবর্তী রাশিতে চলে যাব। এটা হলো মেষ রাশির জন্য প্রথম যেটা শুরু করছি, মেষ রাশি। তাহলে মেষ রাশির তৃতীয় ভাবে দেবগুরু আছেন। দেবগুরু তৃতীয় ভাবে থেকে প্রথমত মেষ রাশির সপ্তম ভাবে পঞ্চম দৃষ্টি রাখছেন, আর নবম ভাবে সপ্তম দৃষ্টি রাখছেন, এবং দশম ভাবে নবম দৃষ্টি রাখছেন। একাদশ ভাবে নবম দৃষ্টি রাখছেন, দশমে না, একাদশ ভাবে নবম দৃষ্টি রাখছেন, মানে কুম্ভ রাশিতে নবম দৃষ্টি আছেন। তো এটা একটা খুব ভালো ব্যাপার। একটা কথা বলি মেষ রাশিকে, অন্য কোনো রাশিকে এখন বলার প্রয়োজন নেই, কারণ মেষ রাশি ছাড়া অন্য কোনো রাশিতে এখন সেই সমস্যাটা নেই। কি, সেটা হলো 7.5। মীন রাশিতে এখন 7.5 প্রায় মাঝামাঝি চলছে বটে, তবে মিনের থেকে মেষের ভয় বেশি হয়ে গেছে। তো যাই হোক, আমি মেষের জন্য এটা বলবো, যখন মিনে চলছে হবে তখন মিনকে বলবো। এখন মেষ রাশি মেষ লগ্নের মানুষদের বলবো যে 7.5 চলছে, তোমাদের সবে শুরু হয়েছে, ভয়ের কিছু নেই। একটা অযৌক্তিক অবান্তর ভয় পাওয়ার কোনো অবান্তর বিষয় নিয়ে ভয় পাওয়ার কোনো কিছু নেই, ঠিক আছে? যে ভয়টা মানে অর্থহীন ভয়, আমি বলবো যে জ্যোতিষের কারণে বা কোনো গ্রহ নক্ষত্রগত কারণে বা শনিদেবের কারণে তোমাদের অযথা ভয় পাওয়ার কোনো কারণ নেই, ঠিক আছে? শনিদেব যদিও কিছু চ্যালেঞ্জ যদি দিয়েও থাকে, সেটাকে মেকআপ দেওয়ার জন্য তোমাদের দেবগুরু আছেন, সদা সর্বদা থাকবেন তোমাদের পাশে। কিভাবে থাকবেন সেটা আমি বলে রাখছি, এই বিচারটাতে বলবো। তাহলে তৃতীয়ভাবে দেবগুরু যখন থাকছেন, তখন তিনি তার পঞ্চম দৃষ্টি তোমাদের সপ্তম ভাবে থাকছে, মানে হলো যে ব্যবসা বাণিজ্য দাম্পত্য সম্পর্কে একটা গতি আসবে, ঠিক আছে? সমৃদ্ধ হবে, এই ব্যবসা থেকে আয় করতে পারবো। একাদশ ভাবে নবম দৃষ্টি মানে কি, আয় ভাব আমাদের সমৃদ্ধ হবে, আয় বাড়বে, উন্নতি হবে। এবারে আমরা এখন দেখতে পাচ্ছি যে আমাদের আবার বলছি, যখন শনি আমাদের দ্বাদশে আছে, নো চিন্তা, শনি বক্রি কয়েকদিন পরে হবে, কয়েক মাস পরে হবে। যখন বক্রি হবে আমাদের, যদি মেষ রাশির জন্য বা যাদের জীবনে মেষ রাশির জীবনে চলছে, যাদের আইনি ঝামেলা চলছে বা যা কিছু টাকা পয়সা প্রবলেম চলছে, সেগুলো সব সলভ হয়ে যাবে, কয়েকটা মাসের ব্যাপার। দেবগুরু বৃহস্পতি 15 মে থেকে তোমাদের সব কিছু পাল্টে দেবে এবং তোমাদের ফেভারে সব কিছু নিয়ে যাবে, এটা আমি বলে রাখলাম, দেখে নিও, সব হবে। এবার তোমাদের যে বৃহস্পতির সপ্তম দৃষ্টি সেটা আরো একটা শুভ দৃষ্টি, সেটা তোমাদের থাকবে কোথায়, তোমাদের 7, 8, 9 নবম ভাবে। তাহলে নবম ভাবে মানে ভাগ্যভাবে দেবগুরুর দৃষ্টি থাকবে,
শুভ দৃষ্টি, তাহলে ভাগ্যে কি হবে, শুভ প্রভাব থাকবে, ভাগ্য থাকবে অনুকূল। তাহলে মেষ রাশির জন্য চিন্তা করার কিছু নেই। আগামী 1 বছর আয়, উন্নতি, ব্যবসা বাণিজ্য। তারপর হচ্ছে যে আরেকটা কথা যেটা না বললেই নয়, সেটা আমি বলছি। সপ্তম দৃষ্টি রাখছেন আমাদের নবম ভাবে, ভাগ্য থাকবে আমাদের সহায়, এবং ভাগ্যে গুরু এবং দৈব কৃপা থাকবে। তাই আমরা সমস্ত কাজে সফল হব। তো আমাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে, আয় উন্নতি হবে, কর্মে গতি আসবে, নতুন কর্ম লাভ করতে পারবো। তো নতুন কর্ম হবে, কর্মে প্রমোশন, উন্নতি, সমস্ত রকমের দেবগুরু বৃহস্পতির দ্বারা তোমাদের উপকার উপকার উপকার, অর্থাৎ পজিটিভ ফল আসবেই আসবেই আসবেই, এবং তোমরা উপকৃত হবে। আরেকটা কথা যেটা বলছি, তোমাদের তৃতীয় ভাবে দেবগুরু বৃহস্পতি এলে কি হবে? তৃতীয় ভাবটা কি? বাহুবল। কি হলো? বাহুবল। আমার চেষ্টা, প্রতিভা, আমার নিজস্ব চেষ্টা, তৃতীয় ভাব দিয়ে আমরা কি দেখি? আমার চেষ্টা, প্রতিভা, আমার বাহুবল, আমার যোগাযোগ, আশেপাশে মানুষদের সঙ্গে সম্পর্ক, ভাই বোনদের সঙ্গে সম্পর্ক, এই সমস্ত ব্যাপারটা। এখন তো এই তৃতীয় ভাবে দেবগুরু আসার মানে হলো বাহুবলে বৃদ্ধি হলো, আমার ট্যালেন্ট বৃদ্ধি হলো, আমার নিজস্ব আরো যে যোগ্যতা আছে সেটা আরো বৃদ্ধি হলো। এখন আমি এই যোগ্যতা বৃদ্ধি করতে পারলে আমি আমার আয়, কর্ম, ব্যবসা, সঞ্চয়, সমস্ত কিছু আমরা বাড়াতে সক্ষম হব। সুতরাং মেষ রাশি ও মেষ লগ্নের জন্য দেবগুরুর এই গোচর অতীব শুভ একটা গোচর এবং শুভ ফল আনবে। এরপরে চলে যাব বৃষ রাশির জন্য। বৃষ রাশির দ্বিতীয় ভাবে থাকবে দেবগুরু। তাহলে প্রথমেই বলি, দেবগুরু দ্বিতীয় ভাবে থাকলে ধনভাব উন্নত হবে। যেহেতু ধনভাবী তিনি আছেন, অর্থাৎ সঞ্চয় হবে। প্রয়োজন মতন যা কিছু তোমাদের প্রয়োজন, জীবনে প্রয়োজন মেটানোর জন্য যে সঞ্চয়গুলো দরকার, তোমাদের সব সঞ্চয় মনের মতন করে হবে। সন্তুষ্টি থাকবে সঞ্চয় নিয়ে, অর্থাৎ মনের মতো করে সঞ্চয় তোমরা করতে পারবে। এটা হলো প্রথম কথা, অবস্থান ফল। আর আত্মীয় স্বজনদের সঙ্গে একটু মতবিরোধ হতে পারে, তাদের মুখোশগুলো আস্তে আস্তে খুলে যাবে তোমাদের সামনে। তাদের পরিচয়, তোমরা আসল পরিচয়টা এবার তোমরা পাবে, ওই দিক থেকে তোমাদের সাবধান থাকতে হবে। এবার চলে আসছি, তোমাদের যে ষষ্ঠ ভাবে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থাকবে। তাহলে কি হবে? শত্রুরা তোমাদের প্রচন্ড ক্ষতি করতে চাইবে কিন্তু সক্ষম হবে না। রোগ থেকে মুক্তি পাবে, ঋণ থেকে মুক্তি পাবে। এবার যাচ্ছি কোথায়? তোমাদের অষ্টম ভাবে থাকবে দেবগুরুর নবম দৃষ্টি। পাপ, দুর্ঘটনা, মানে কি বলবো, অবাঞ্ছিত বিপদ, তারপরে বা অন্যান্য যা কিছু যেগুলো বলে, মানে কোনো রকমের ডিস্টারবেন্স যেগুলো আমরা চোখে দেখতে পাই না, সেই রকম কিছু ডিস্টারবেন্স থেকে আমাদের দেবগুরু বাঁচাবে। তো আমাদের কি হবে? আমরা যা কিছু বিপদে পড়বো, যেটা আমাদের হঠাৎ করে আসবে, এরকম কিছু বিপদ, সেই সমস্ত বিপদ থেকে আমরা দৈব কৃপায় এবং গুরুর কৃপায় বেঁচে যাব, উদ্ধার পাবো। আর একটা কথা, হঠাৎ প্রাপ্তি আমাদের হতে পারে। দেবগুরুর কৃপায় আমরা উইল থেকে, বীমা থেকে, পিতৃ সম্পত্তি থেকে, উত্তরাধিকার সম্পত্তি থেকে আমরা কিছু প্রাপ্তি করতে পারি। এই ব্যাপারগুলো আসবে। এবারে চলে যাব তার যে দশম ভাবে থাকবে তার নবম দৃষ্টি, অর্থাৎ আমাদের কর্মে উন্নতি, কর্ম পরিবর্তন, কর্মজীবনে সাফল্য, কর্মে বাধা দূর হওয়া, এইগুলো হবে। অর্থাৎ বৃষ রাশির জন্য কিন্তু বৃহস্পতির এই গোচর অতীব শুভ একটা গোচর। সমস্ত বিষয়ে কিন্তু তার সঞ্চয়, ঋণ শোধ, তারপর হচ্ছে যে আবার কিছু প্রাপ্তি, এটা হঠাৎ করে উত্তরাধিকার সূত্রে সেসবও হবে, কর্মে উন্নতি লাভ হবে। তো সবকিছুই স্বাভাবিক। সুতরাং কর্ম ভালো হলে, সঞ্চয় ভালো হলে, ঋণ শোধ হলে আর কি চাই? তাহলে এই গোচরটা বৃষ রাশির জন্য অতীব একটা শুভ গোচর বলতেই পারি। চলে যাব পরবর্তী রাশিতে, মিথুন রাশি। মিথুন রাশি তো লগ্নেই থাকবে দেবগুরু বৃহস্পতি। লগ্নে থাকার জন্য তার পঞ্চম ভাবেই থাকবে তার পঞ্চম দৃষ্টি। তাহলে লগ্নে থাকলে কি হবে? শরীর স্বাস্থ্যে মোটামুটি সাবধান থাকতে হবে পেটকে নিয়ে। পেটের সমস্যা তোমাদের হতে পারে। আর কি হবে? বাকি মানে আরেকটা বলবো যে নার্ভাস সিস্টেম যাদের ডিস্টার্ব আছে তাদেরকে বলবো সাবধান থাকো। মানে শরীরের যত্ন নিতে হবে, খাওয়া ঘুম সময় মতো করতে হবে, এটা একটা ব্যাপার। এছাড়া পঞ্চম ভাবে দেবগুরুর পঞ্চম দৃষ্টি থাকবে, তার ফলে সন্তানের উন্নতি। আবার একটা কথা বলি, মিথুন লগ্ন বা রাশির জন্য কিন্তু দেবগুরু খুব একটা কারক গ্রহ নয়, মানে নিউট্রাল গ্রহ।
তবে ধ্বংস কারো কিছু নয়, চিন্তা করার কিছু নেই। চ্যালেঞ্জ আসতে পারে পঞ্চম ভাবে, সন্তানের যেহেতু একটা ঘর ওটা বা ভাব, তাহলে আমি বলবো যে সন্তানকে নিয়ে একটু সাবধান থাকতে হবে, তাকে নজর রাখতে হবে, নজরে রাখতে হবে, তার শিক্ষা দীক্ষা, বেড়ে ওঠা, তার খাওয়া দাওয়া, সমস্ত কিছুতে নজর রাখতে হবে, যাতে সে মানে তার যেন কোনো ভুল পথে পা না দেয় বা কোনো ভুল পদক্ষেপ না নেয়, এরকম ব্যাপার। তো যারা উচ্চশিক্ষার জন্য ভাবছো তারা কিন্তু এবার উচ্চশিক্ষার জন্য বিদেশ যেতে পারো, উচ্চশিক্ষায় ডিগ্রি হাসিল করতে পারো, এবার সেই সম্ভাবনাগুলো আসছে মিথুন রাশির জন্য, ভালোই একটা সম্ভাবনা। তো প্রেম যারা করতে চাইছো, তোমাদের জন্য প্রেম, তোমাদের একটা নতুন সম্পর্ক গড়ে উঠবে, প্রেম নতুন সম্ভাবনা তৈরি করে আনবে, ভালো একটা সময় একটা তোমাদের এই বিষয়ের জন্য। তো সন্তান, প্রেম, শিক্ষা নিয়ে চিন্তার কিছু নেই, খুব ভালো ব্যাপার আসবে। মাঝে মাঝে ওঠাপড়া লেগে থাকলেও কিন্তু আখেরে ভালোই হবে, কোনো চিন্তার কারণ নাই। এরপরে যাব সপ্তম ভাব নিয়ে। সপ্তম ভাব মানে ব্যবসা ও দাম্পত্য দুটোই ভালো যাবে, কারণ বৃহস্পতির শুভ দৃষ্টি থাকবে তোমাদের উপরে। হ্যাঁ, ওখানেও আপ ডাউন থাকবে, কারণ ওই যে বললাম বৃহস্পতি নিউট্রাল, তোমাদের নিউট্রাল। তো তোমাদেরকে সমস্ত বিষয়ে সাবধান থাকতে হবে। সাবধান মানে ওই বিষয়গুলোতে, দাম্পত্য এবং ব্যবসা, চোখ কান খোলা রেখে থাকতে হবে আগামী 1 বছর। তবে চিন্তার কিছু নেই, বৃহস্পতি এমন কিছু মারাত্মক খারাপ গ্রহ নয় তোমাদের পক্ষে যে তোমাদের ক্ষতি করে দেবে। তো চলে যাব পরবর্তী যে তোমাদের 7, 8, 9 নবম ভাবে নবম দৃষ্টি। তো নবম দৃষ্টি ভাগ্যভাবেই থাকবে, তাহলে ভাগ্যেও কিন্তু একটা আমরা দেখতে পাবো যে শুভ ফল পাবার সম্ভাবনা থাকবে, শুভ ফল আমরা পাবো, ভাগ্য আমাদের অনুকূল থাকবে, ভাগ্য আমাদের সুপ্রসন্ন থাকবে। তাহলে ভাগ্য ভাব নিয়ে চিন্তা নেই। পিতার শরীরের স্বাস্থ্যের উন্নতি, পিতার আশীর্বাদ পাবো আমরা, গুরুর আশীর্বাদ পাবো আমরা, আমাদের ভ্রমণ যোগ হতে পারে এই আগামী 1 বছরে, আমরা তীর্থ ভ্রমণ যেতে পারি দূরে কোথাও। তো মানে মোটামুটি ভালোই একটা সময় আমাদের। ব্যবসা এবং দাম্পত্য জীবনে উন্নতি হবেই, এবং সেই ক্ষেত্রে যখন আমরা ব্যবসায় উন্নতি করব, সে সঞ্চয় করব, সমস্ত কিছু নিয়ে যখন ভালো একটা রেজাল্ট পাবো, তখনই আমরা ভ্রমণের দিকে অগ্রসর হব, যাতে এই সুযোগটা, এই উপায়গুলো আসবে আগামী 1 বছরের মধ্যে মিথুনের জন্য। আচ্ছা, এবারে চলে যাব পরবর্তী রাশিতে, কর্কট রাশি। কর্কট রাশির দ্বাদশ ভাবে থাকবে দেবগুরু বৃহস্পতি। চিন্তার কোনো কারণ নেই। দ্বাদশ ভাব একটা, যদিও খরচা, ব্যয়, পাপ, অ্যাক্সিডেন্ট, তারপর হচ্ছে মৃত্যু, মামলা মকদ্দমা, এই সমস্ত কিছুকে বলা হয়। তবে ওখানে যদি দেবগুরু এসেছেন, মানে হলো ওই ব্যাপারগুলো থেকে তোমরা এবার বাঁচবে, মুক্তি পাবে। আইনি ঝুট ঝামেলা বা যা কিছু দ্বাদশ ভাব থেকে আমাদের মানে অশুভ ফল আমরা পাই বলে মনে করি, সেগুলো থেকে মুক্তি পাবো। যাদের আইনি ঝামেলা চলছে সেখান থেকে এবার মুক্তি আসবে। যাদের শরীর খারাপ, বহুদিন রোগে ভুগছো, হসপিটালে যাওয়া আসা করছো, তাদের এবার মুক্তি পাওয়া যাবে। তো ঋণ শোধের জন্য সময় আসবে, বাজে খরচা বন্ধ হবে, কোনো রকমের যদি শারীরিক কোনো সমস্যা থাকে সেগুলো থেকে এবার মুক্তি পাবো। তো এই রকম সমস্যাগুলো থেকে আমরা এবার মুক্তি পেয়ে যাব। তো দেবগুরু দ্বাদশভাবে থেকে আমাদের এই ভালো ফলগুলোই দেবে। অনেকেরই যদি কর্কট রাশির মানুষরা অনেকে অনিদ্রায় ভোগে, আমি তোমাদের বলে রাখছি আগামী 1 বছর ভালো ঘুম হবে, চিন্তার কোনো কারণ নাই। মনকে শান্ত রাখো, ধ্যান করো, তাহলে দেখবে ঘুম অবশ্যই ভালো হবে। আচ্ছা, এবার বলবো তোমাদের চতুর্থভাবে দেবগুরুর পঞ্চম দৃষ্টি পড়বে। তার মানে তোমাদের গৃহ, তোমাদের পরিবারের ওপরে দেবগুরু দৃষ্টি থাকবে। তাহলে পরিবারের উন্নতি, মানসিক উন্নতি, মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতি, বন্ধু বান্ধবদের সঙ্গে সম্পর্কের উন্নতি, গৃহে আমরা গাড়ি বাড়ি জমি জায়গা কেনার একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি, সেগুলো আমরা করতে পারি। তো এবারে প্রাপ্তির যোগ আছে, তো এগুলো সম্ভাবনাগুলো তৈরি হবে। চলে যাব তারপরের দৃষ্টিতে, ষষ্ঠ ভাবে তোমাদের কর্কট রাশির ষষ্ঠ ভাবে দেবগুরু সপ্তম দৃষ্টি পড়বে। তাহলে শত্রুরা পরাজিত হবে, রোগ থেকে মুক্তি পাবো, ঋণ থেকে মুক্তি পাবো। আর তারপরে চলে যাব তোমাদের অষ্টম ভাবে নবম দৃষ্টি পড়বে। হঠাৎ করে ভাগ্য উদয়, হঠাৎ করে ভাগ্যে পরিবর্তন, হঠাৎ করে প্রাপ্তি, পাপ, অ্যাক্সিডেন্ট, কোনো রকমের অবাঞ্ছিত দুর্ঘটনা, বিপদ, এগুলো থেকে আমরা দৈব কৃপায় রেহাই পেয়ে যাব, ভয়ের কিছু নেই। সুতরাং কর্কট রাশির জন্যেও বা কর্কট লগ্নের জন্যেও কিন্তু দেবগুরুর এই গোচর অতীব শুভ ফল আনবে। পরবর্তী রাশিতে চলে যাব সিংহ রাশি। এই রাশি ও লগ্নের জন্য আরো শুভ ফল আনছেন দেবগুরু বৃহস্পতি। তোমাদের একাদশ ভাবে থাকবে
দেবগুরু বৃহস্পতি। একাদশ ভাব মানে আয় ভাব। আয় প্রয়োজন মতো হবে, যা তোমাদের জীবনের জন্য দরকার সেই আয় তোমরা করতে পারবে, অর্থাৎ যথেষ্ট আয় তোমরা করতে পারবে। আয় নিয়ে তোমাদের কোনো সমস্যা হবে না। এবং লাভ, সমস্ত দিক থেকে তোমরা যে অ্যাচিভমেন্টের জন্য তোমরা লড়াই করছো, সংগ্রাম করছো, সেই অ্যাচিভমেন্ট তোমরা পাবে। এবং যা কিছু তোমাদের যোগ্যতা, মানে যেগুলো তোমাদের তোমরা যেগুলো ডিজার্ভ করো, সেগুলো তোমরা অবশ্যই পেয়ে যাবে। যা তোমাদের ডিউ আছে যার যার থেকে, সমস্ত কিছু পেয়ে যাবে। এটা হলো 1 নম্বর। 2 নম্বর যেটা হলো, সেটা হলো তোমাদের তৃতীয়ভাবে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থাকার জন্য তোমাদের কি হবে, সমস্ত কাজে গতি আসবে। সমস্ত তোমাদের বললাম না, বহুদিনের পরিশ্রম এবার সফল হবে, সার্থক হবে। তোমাদের সমস্ত বিষয়ের রেজাল্ট, যেগুলো তোমরা বহুদিন ধরে অপেক্ষা করছিলে যে এই বিষয়ে রেজাল্ট পাবো, এই টাকাগুলো জমিয়ে আমরা এই প্রপার্টি কিনবো, যা যা কাঙ্ক্ষিত ফল তোমাদের বহুদিন ধরে ঝুলেছিল, সেগুলো এবার ফলতে শুরু করবে। আশেপাশের মানুষদের সঙ্গে তোমাদের সম্পর্কের উন্নতি হবে, যোগাযোগ বাড়বে। তারপর হচ্ছে যে তারা তোমাদের প্রশংসা করবে, তোমাদের পাশে দাঁড়াবে, তোমাদেরকে বুঝবে। তো এরকম একটা মানে সোশ্যাল সার্কেলটা বাড়বে, এগুলো হবেই। যাই হোক, এটা গেল তৃতীয় ভাবের কথা। এরপরে চলে আসছি পঞ্চম ভাবে। তোমাদের পঞ্চম ভাবে দেবগুরু সপ্তম দৃষ্টি থাকবে। তাহলে সন্তানের উন্নতি, কি বললাম, সন্তানের উন্নতি, প্রেমে উন্নতি, শিক্ষায় উন্নতি, উচ্চ শিক্ষায় উন্নতি অবধারিত, কোনো চিন্তা নেই। সন্তানের দ্বারা যত উন্নতি তোমরা চাও তা একবারে মনের মতন ভাবে হবে। আর কিছু কথা বাড়াবো না, এবার তোমরা সেটা ফলতে দেখলে বা তখন বুঝতে পারবে, আর সেটা হলে আমিও বেশি খুশি হব। চলে যাচ্ছি পরবর্তী দৃষ্টি তোমাদের। তোমাদের সপ্তম ভাবে, যেটা সব থেকে ইম্পর্টেন্ট একটা দৃষ্টি, যেটা যে ভাবটা এতদিন ধরে শনির কারণে হ্যাম্পার হচ্ছিল, গত 2.5 বছর ধরে হ্যাম্পার হয়েছিল, এইবার সপ্তম ভাবটা দেবগুরু নবম দৃষ্টিতে পড়ার জন্য এবারে সপ্তম ভাবটা আস্তে আস্তে করে মেকআপ হবে। যে ড্যামেজটা শনি গত 2.5 বছর ধরে করেছিল, সেটা এবার আস্তে আস্তে কন্ট্রোল হবে। অর্থাৎ ব্যবসা এবার আস্তে আস্তে করে আমরা সামলে নিতে পারবো, ব্যবসা ভালো হবে, ঘুরে দাঁড়াবার জায়গা পাবো আমরা, একটা ব্যবসা ঘুরে দাঁড়াবে। তারপর হচ্ছে যে দাম্পত্য সম্পর্কে একটু উন্নতি ব্যাপার দেখা যাবে, সম্ভাবনা আছে যে অনেকটা উন্নত হবে, আগের থেকে অনেক ভালো হবে। পার্টনারের সঙ্গে সম্পর্কটা, ভুল বোঝাবুঝির অবসান হবে। এরকমই দাম্পত্য সম্পর্কে অনেক সম্ভাবনা তৈরি হচ্ছে। তার থেকে প্রাপ্তি, তার সমর্থন, পার্টনারের সমর্থন, একে অপরের সঙ্গে তালমিল রেখে সংসার করা বা জীবনের সঙ্গে সঙ্গে চলা, এইগুলো এবার থেকে হবে। তাহলে সিংহ রাশির জন্য এটা একটা অতীব শুভ একটা গোচর। দেবগুরু বৃহস্পতির এই গোচরটা সিংহর জন্য, কর্কটের জন্য, বাকি এই যতগুলো বললাম খুব ভালোই একটা ফল আনবে, এটা আমি খুব জোর দিয়ে বলতে পারি। পরবর্তী রাশির জন্য চলে যাব, সেটা হলো কন্যা রাশি। তোমাদের কন্যা রাশির তোমাদের হচ্ছে যে 12, 11, 10 দশম ভাবে থাকবে দেবগুরু বৃহস্পতি। হ্যাঁ ঠিক, দশম ভাবে থাকবে দেবগুরু বৃহস্পতি, মানে কর্মে উন্নতি, কর্ম লাভ, কর্মে সাফল্য, কর্মে বাধা দূর হবে, কর্মজগতের সমস্ত রকমের অভিযোগ দূর হবে। এরপরে যেটা হবে, তোমাদের দ্বিতীয় ভাবে থাকবে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি, অর্থাৎ ধনভাবে দৃষ্টি থাকবে। কোথায়? একবারে সঞ্চয়ের জায়গায় দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকবে। মা লক্ষ্মীর আগমন ঘটবে, সঞ্চয় হবে, পয়সা আমাদের মনের মতো থাকবে, অর্থাৎ আমাদের যা দরকার সেগুলো আমরা হাতের গোড়ায় পেয়ে যাব। সেভিংস হবে ভালো, সঞ্চয় হবে ভালো, ব্যাংক অ্যাকাউন্টে পয়সা ঢুকবে, তো চিন্তার কিছু নেই। আত্মীয় স্বজনদের সঙ্গে সম্পর্ক উন্নতি হবে, মাঝে মাঝে হতে পারে আপ ডাউন, তবে বেশিরভাগ ক্ষেত্রে ভালো সম্পর্ক থাকবে, এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। সুতরাং ধনভাব সমৃদ্ধ হবে, ব্যাস। এবারে চলে যাচ্ছি তার সপ্তম দৃষ্টির কথায়। সপ্তম দৃষ্টি পড়বে তোমাদের কন্যা রাশির চতুর্থ ভাবে। তো কি বললাম, একবারে পরিবার, গৃহ, মানসিক শান্তি আমাদের একদম থাকবে, মায়ের শরীর স্বাস্থ্য ভালো থাকবে, বন্ধু বান্ধব ভালো থাকবে, ওদের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে। আমরা বাড়ির জন্য কিছু কাজ করব, উন্নতি করতে সক্ষম হব। বাড়ির জন্য কিছু হতে পারে, কোনো বাড়িকে ডেভেলপ করার জন্য কোনো কাজ করব, তো বাড়ির জন্য কোনো লাক্সারি আইটেম কিনতে পারি এই সময়। তো ভালো একটা চতুর্থভাবে আমরা ফল ভালো পাবো, অর্থাৎ মানসিক শান্তি আমাদের বজায় থাকবে পুরো 1 বছর ধরে। এবারে তার নবম দৃষ্টি থাকবে ষষ্ঠ ভাবে, কন্যা রাশির ষষ্ঠ ভাবে। তাহলে শত্রুরা কি হবে? শত্রুরা কিন্তু কিছু করতে পারবে না, পরাজিত হবে, তাদের সমস্ত চেষ্টা ব্যর্থ হবে, ঠিক আছে। আর রোগ থেকে মুক্তি, ঋণ থেকে মুক্তি, তাহলে চিন্তার কিছু নেই। তাহলে বৃহস্পতি তোমাদের এই ষষ্ঠ ভাবে 2, 4, 6 এই 3টে ভাবে দৃষ্টি দিয়ে
ধনভাব সমৃদ্ধ করবে, পরিবারে শান্তি আনবে, আর শত্রুদের কন্ট্রোল করবে। ব্যাস, আর কি চাই? ঋণ শোধ করাবে, রোগ থেকে মুক্তি ঘটাবে, আর এর থেকে কি চাও তোমরা? তাহলে কন্যার জন্য এটাও অতীব শুভ একটা গোচর। চলে আসছি পরবর্তী রাশি তুলার জন্য। তুলার জন্য বলবো, তুলার নবম ভাবে থাকবে দেবগুরু বৃহস্পতি। এবার তুলা নবম ভাবে থেকে, অর্থাৎ মিথুনের থেকে তিনি একেবারে লগ্নে দৃষ্টি রাখবেন, তুলা লগ্নের উপরে। তুলা লগ্ন মানে এবার দেবগুরুর একটা শত্রু গ্রহ হলো, কিন্তু তবুও বলবো লগ্ন ভাব তো দেহ, তাহলে দেহের ওপরে একটা নজর রাখতেই হবে, দেহের যত্ন করতে হবে। তো খাওয়া দাওয়া ঠিক মতো করো, ঘুম ঠিক মতো করো, ব্যাস সেটা হলে ভালো হয়। আর সমস্ত বিষয়ে একটা চ্যালেঞ্জ আসবে, তবে সেটা খুবই সাময়িক। সেটাকে চ্যালেঞ্জ হলো যে আত্মিক উন্নতি করতে হবে, আধ্যাত্মিক উন্নতি, আত্মিক উন্নতি, নিজেকে নিয়ে আরো ভাবো, আরো ডেভেলপ করার সুযোগ এসছে এবং সময় এসছে। নিজেকে ডেভেলপ করো, করতেই হবে এবার। তো এই ব্যাপারটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে তুলা রাশি, তুলা লগ্নের জন্য। নিজেকে আরো অনেক নতুন হাইটে বা উচ্চতায় নিয়ে যেতে হবে, এটা তোমাদেরকে মনে রাখতে হবে। এটা আগামী 1 বছরের চ্যালেঞ্জ। তুলা রাশির তৃতীয় ভাবে দেবগুরুর সপ্তম দৃষ্টি পড়ছে। তাহলে দেবগুরু তোমাদের তৃতীয় ভাবে দৃষ্টি রাখছে, মানে তৃতীয় ভাবটা আমি বলেছি কি, আমাদের বাহুবল, আমাদের বাহুর ক্ষমতা, আমাদের চেষ্টা প্রচেষ্টা, আমাদের ট্যালেন্ট, আমাদের প্রতিভা, আমাদের যোগ্যতা। তৃতীয় ভাব হলো আমাদের যোগাযোগের মাধ্যম, মানে পাড়া প্রতিবেশী, ভাই বোন, আমাদের সমাজ, এই সমস্ত জায়গা। তো এইবার এই সমস্ত জায়গায় আমাদের কি হবে, আমাদের যোগাযোগ বাড়বে, সবার সঙ্গে সম্পর্কের উন্নতি হবে, সামাজিক যোগাযোগ বাড়বে, আমরা সোশ্যাল হব আরো। তাহলে যত সোশ্যাল হব তত আমরা কি করব, যত মানুষের সঙ্গে মিশবো তত আমাদের মানসিক ডেভেলপমেন্ট হবে, যেটা আমি একটু আগে বললাম যে আত্মিক ডেভেলপমেন্ট করতে হবে, মানে যেটাকে বলে সেলফ ডেভেলপমেন্ট। অনেকে বলবে ব্যক্তিত্বের উন্নতি, তাকে ইংলিশে বলবে পার্সোনাল ডেভেলপমেন্ট। তো সেই রকম ডেভেলপমেন্ট চাই তোমাদের জীবনে। তো এইটা হবে তখনই যখন তুমি 5টা মানুষের সঙ্গে বাইরে গিয়ে মিশবে, তাহলে তোমার জ্ঞানের যে পরিধি সেটা বাড়বে এবং নিজেকে আরো উন্নত জায়গায় নিয়ে যেতে পারবে। এটাই হলো ব্যাপার। সুতরাং সেই সুযোগটা কিন্তু দেবগুরু বৃহস্পতি এবার দেবে, আমাদের বাহুবল বৃদ্ধি হবে, আমরা আমাদের বাহুবল এবং যোগ্যতার দ্বারা আমরা নিজেদেরকে প্রমাণ করব সবার সামনে, এই সুযোগটা কিন্তু তোমাদের আসবে। এবারে তার মানে কি, সমস্ত কাজ আমাদের, যে কাজই আমরা হাত দিই না কেন সেই কাজটা আমরা সফলভাবে সম্পন্ন করতে পারবো, এটা জোর দিয়ে বলতে পারি। তারপরে তুলার পঞ্চম ভাবে থাকবে দেবগুরু নবম দৃষ্টি। তার মানে সন্তান নিয়ে কোনো রকম সমস্যা নাই, সন্তানের উন্নতি, সন্তান উচ্চশিক্ষা লাভ করবে, তোমরা নিজেরাও উচ্চশিক্ষা লাভ করতে পারবে, প্রেম ভালো হবে, শিক্ষা ভালো হবে। সুতরাং পঞ্চম ভাবে আমরা ভালো ফল পাবো। ও পঞ্চম ভাবে আমাদের যেটা আমাদের প্রতিভা, আমাদের যোগ্যতা, পঞ্চম ভাবটাও আমাদের কিন্তু নিজস্ব প্রতিভা, যোগ্যতা, বুদ্ধিমত্তা, ভবিষ্যতের পরিকল্পনা, এই সমস্ত কিছু। তাহলে ভবিষ্যতে যদি আমরা কোনো পরিকল্পনা করি যে আমরা এই প্ল্যানটা করছি আগামী দিনের জন্য, আমার নিজের জীবনের জন্য, আমার নিজের পরিবারের জন্য, সেই প্ল্যানগুলো কিন্তু সাকসেসফুল হবে। এবার তোমরা সেইগুলো দিকে নজর দিতে পারো। তো তুলার জন্য কিন্তু এটাও একটা বেশ ভালো রকমই শুভ গোচর। কোনো রকমের খারাপ গ্রহ যেহেতু দেবগুরু বৃহস্পতি পাপ গ্রহ নয়, তাই সবার জন্য মঙ্গল করবে, তার মঙ্গল করাই কাজ। তিনি দেবগুরু, তিনি গুরুদেব, তার মধ্যে দৈবিক প্রবৃত্তি আছে, সবার মধ্যে তিনি একটা সবাইকে তিনি সমান চোখে দেখেন, সন্তান চোখে দেখেন, তাই সবাইকে ভালোই করবেন, তিনি সবার ভালো করবেন। যাই হোক, পরবর্তী রাশিতে যাব, সেটা হলো বৃশ্চিক ও ধনুকে আমি বলবো না, কারণ তাদের জন্য আলাদা করে ভিডিও দিয়েছি। পরবর্তী রাশিতে চলে যাব, সেটা হলো মকর রাশি। মকর রাশিতে বলবো যে তোমাদের মকর রাশির 4, 5, 6 নম্বরে থাকছে আমাদের দেবগুরু বৃহস্পতি। এখন মকরের 6 নম্বরে যখন থাকছে, তখন 10 নম্বর মানে দশম ভাবে তোমাদের পঞ্চম দৃষ্টি পড়ছে। তো দশম ভাবে পঞ্চম দৃষ্টি মানে হলো যে কর্মে উন্নতি, আমাদের কর্মজীবনে উন্নতি। যাবতীয় কর্ম আমরা করছি না কেন, যে কাজই আমরা করি না কেন, সে কাজে আমরা সফল হবই। কর্মে বাধা দূর হবে, নতুন কর্ম লাভ হবে। যারা কর্ম খুঁজছো তারা কর্ম পাবে, মনের মতো কর্ম পাবে, কর্মজগৎ নিয়ে কোনো অভিযোগ থাকবে না, এটা আমি বলে রাখলাম। চলে আসছি, তার সপ্তম দৃষ্টি কোথায় পড়বে, দ্বাদশ ভাবে। তাহলে কি হবে, দ্বাদশ ভাবটা হচ্ছে বিদেশের ভাব, সম্ভাবনা, সুযোগের ভাব। তাহলে যারা বিদেশে থাকো, যারা বিদেশে অলরেডি আছো, যেতে চাইছো,
এইরকম যারা আছো তারা কিন্তু এবার বিদেশ যেতে পারবে, বিদেশে গিয়ে তোমরা সেটেল হতে পারবে, বিদেশে গিয়ে শিক্ষা, কর্ম, জ্ঞান অর্জন, ঘর বাড়ি নির্মাণ, যে যার মতন যার যা প্ল্যান আছে সমস্ত কিছু এবার সফল হবে, সেটা 1 নম্বর। 2 নম্বর, যারা বিদেশ থেকে চাইছো কর্ম করে দেশে টাকা পাঠাবো তারাও সক্ষম হবে। আবার যারা বিদেশ থেকে টাকা আমদানি করছো তারাও সফল হবে, মানে তারা তাদের ভালো দিন, এটা মানে তারা সুযোগ পাবে, বিদেশ থেকে টাকা আসবে, ইনকাম করব। বিদেশি ডলার যারা নিয়ে কারবার করো, এক্সপোর্ট ইম্পোর্টে যারা ব্যবসা করো, তারাও কিন্তু এবার সফল হবে, তাদের ব্যবসা বাণিজ্য ফুলে ফেঁপে উঠবে। তাহলে বিদেশ থেকে সম্ভাবনার দুয়ার খুলে যাবে। এমনকি যারা শেয়ার মার্কেট, কারেন্সি মার্কেটে যারা ব্যবসা করছো বা যারা ইনভেস্ট করছো, তাদের জন্য একটা ভালো সময়, তোমরা কিন্তু রিটার্ন পাবে, এটা মনে রাখো। ভালো ইনভেস্ট করো, ইনভেস্টে যদি তোমরা ঠিকভাবে করতে পারো, তোমরা আগামী 1 বছর পরে অনেক রিটার্ন পাবে, এটা আমি বলে রাখলাম। চলে আসছি পরবর্তী রাশি কুম্ভের জন্য। কুম্ভ রাশির ঠিক 5ম ভাবে দেবগুরু আছেন। তাহলে দেবগুরু 5ম ভাবে থেকে তোমাদের 9ম ভাবে দৃষ্টি রাখছেন। ভাগ্য ভাবে দৃষ্টি রাখা মানে হলো ভাগ্যে, আমি বললাম ভাগ্য আমাদের বৃদ্ধি পেল, ভাগ্যের জোর বেড়ে গেল, ভাগ্য অনুকূল থাকবে, পিতার শরীর স্বাস্থ্য ভালো থাকবে, ভ্রমণ যোগ, তীর্থ ভ্রমণ যোগ, দৈব কৃপা আশীর্বাদ আমরা খুব সহজেই পাবো। যারা আধ্যাত্মিকভাবে উন্নত হতে চাও বা আধ্যাত্মিকভাবে আরো সচেতন হতে চাও, তাদের জন্য এটা শুভ সময়। তোমরা এবার নিজেদের আধ্যাত্মিক পথকে এবং সাধনাকে আরো উন্নত করবার চেষ্টা করো, তোমরা সেই পথে এগোতে পারবে। কুম্ভ রাশির মানুষরা যদি মানে ওরা একটা বাই ডিফল্ট হচ্ছে যে স্পিরিচুয়াল মানুষ, তাই জন্য এই কথা বললাম। তোমাদের ভাগ্য ভাবে এই দেবগুরুর 5ম দৃষ্টি, 5ম ভাবটা হচ্ছে সাধনা, পূর্বজন্ম, এই সমস্তকে মিন করে 5ম ভাবটা, এবং তার সঙ্গে 9ম ভাবটাও কিন্তু সেই ধর্মকে মিন করে, ধর্ম তীর্থ। তো সেই জন্য বললাম যে তোমাদের এবার সেই সুযোগ এসেছে, তোমরা করতে পারো এবং সেখানে সফল হবে, খুব বেশিভাবে সফল হবে এবং আশার বাইরে সফল হবে। যাই হোক, এবারে তোমাদের পরবর্তী দৃষ্টির জন্য বলবো যে সেটা হলো তোমাদের একাদশভাবে দেবগুরুর 7ম দৃষ্টি, মানে আয় ভাব সমৃদ্ধ হবে, শুধু না আয় ভাব দ্বিগুণ বৃদ্ধি পাবে, চতুর্গুণ বৃদ্ধি পাবে, যত এফোর্ট দেবে তত আয় বাড়বে। তো আয় নিয়ে চিন্তা নেই। এবং যেহেতু একাদশ ভাব লাভের ভাব, জীবনের সর্বক্ষেত্রে তোমাদের লাভই লাভ এখন 1 বছর ধরে তোমরা দেখতে থাকবে। চলে আসছি পরবর্তী তোমাদের দৃষ্টি, যেটা হলো তোমাদের লগ্নভাবেই দৃষ্টি থাকবে কিন্তু দেবগুরু 9ম দৃষ্টি, সুতরাং শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তা নাই। তোমাদের এমনই একটা ভাব আসবে এখন যে তোমাদের মনে হবে যে মানে কি বলবো, তোমরা গুরু গুরু ভাব হয়ে যাবে তোমাদের মনের মধ্যে, অনেক অভিজ্ঞতা সমৃদ্ধ করতে পারো, অভিজ্ঞতা জমবে, অটোমেটিক আধ্যাত্মিক চেতনাগুলো ভেতর থেকে বাড়বে, গুরুর কৃপা, দৈব কৃপা এগুলো হবে এবং তাদের সঙ্গে কানেক্ট করতে পারবে তোমরা নিজেকে, এবং অটোমেটিক মানে এমন এমন অভিজ্ঞতা তোমাদের জীবনে হবে যেগুলো তোমাদেরকে শিক্ষা দেবে, যে শিক্ষাগুলো বইয়ে লেখা থাকে না, সেই রকম শিক্ষা তোমরা পাবে এবং নিজেদেরকে আরো উন্নতি করতে পারবে, মানে একটা নতুন উচ্চতায় নিয়ে যেতে পারবে। ঠিক আছে, যেখানে নিয়ে গেলে অন্যান্য 5টা মানুষ তোমাদেরকে ঈর্ষার চোখে দেখবে, এটা আমি বলতে পারি। সুতরাং তোমাদের আয় ভাব, ভাগ্য ভাব ভালো থাকবে, ভাগ্য নিয়ে কোনো চিন্তা নেই। তাহলে আয় বেশি হলে সঞ্চয় হবে, ঋণ শোধ হবে, অটোমেটিক সবকিছু ভালো থাকবে, ওটা নিয়ে কোনো বলার কিছুই নেই। এবারে মীন রাশির জন্য বলবো, পরবর্তী রাশি মীন রাশি। মীন রাশির 4র্থ ভাবেই কিন্তু আমাদের দেবগুরু থাকবেন। 4র্থ ভাবে তিনি থেকে, 4র্থ ভাবে দেবগুরু থাকলে কি হবে, যেটা হয় গৃহে উন্নতি, মানসিক উন্নতি, মানে নিজের ঘরেই থাকবে দেবগুরু, মানে আমার লগ্নপতি থাকবে, রাশিপতি থাকবে আমার ঘরে, তাহলে আমার ঘরে আর কি চিন্তা, তিনি তো স্বয়ং বিরাজ করবেন, তাহলে আমার চিন্তার কিছু নেই, মানসিক উন্নতি, শারীরিক উন্নতি সব থাকবে আমাদের সঙ্গে। তাহলে 4র্থ ভাব নিয়ে চিন্তার কিছু নেই। এবার তিনি যে দৃষ্টিটা রাখবেন সেটা হলো 8ম ভাব। 8ম ভাবে 5ম দৃষ্টি, মানে হলো হঠাৎ করে তোমাদের ভাগ্যোদয় হবে, সন্তানের ভাগ্যোদয় হবে, হঠাৎ করে তোমাদের জীবন পরিবর্তন হবে, এরকম একটা সিচুয়েশন আসবে এই আগামী 1 বছরের মধ্যে, চিন্তা কিছু নেই। হঠাৎ করে প্রাপ্তি, এমনিতেই অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা এগুলো থেকে তো তোমরা বাঁচবেই, যদি পড়েও যাও অ্যাক্সিডেন্টালি, যে তোমরা কোনো কিছু অ্যাক্সিডেন্ট হয়েওছে তো বেঁচে যাবে, চিন্তার কিছু নাই, ভয়ের কিছু নেই, কোনো ফাঁড়া থাকলে তোমাদের ভয় নেই। 8ম ভাবে যে সমস্ত গ্রহের দৃষ্টি আছে, মানে 8ম ভাবে যে সমস্ত রাশি লগ্নের দেবগুরু দৃষ্টি রইল এই আগামী 1 বছরে, তারা সবাই বেঁচে যাবে, তো চিন্তার কিছু নেই। আবার চলে যাব পরবর্তী যে ভাব, 10ম ভাবে দেবগুরু 7ম দৃষ্টি থাকবে, তো কর্মে উন্নতি, কর্মে লাভ, কর্মে বাধা দূর,
কর্ম নিয়ে কোনো চিন্তা থাকবে না সারা এই আগামী 1 বছর, সমস্ত সমস্যা দূর। এর পরেও যারা বলবে যে কর্ম নাই তাদের আর কর্ম কবে হবে ভগবানও বোধহয় বলতে পারবে না। এরপরে চলে যাব তোমাদের দ্বাদশ ভাবে থাকবে তোমাদের দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি, তাহলে বিদেশ থেকে সম্ভাবনা। দ্বাদশ ভাবটা হচ্ছে বিদেশ, দ্বাদশ ভাবটা বিদেশ, তাহলে বিদেশ চলে যাও, বাড়ি থেকে অনেকটা দূরে, দূরে গিয়ে তোমাদের ভাগ্য উদয়, দূরে গিয়ে তোমাদের জীবনের সমস্ত কিছু মানে কর্ম, যারা চাইছো বিদেশ যেতে, বিদেশে গিয়ে কর্ম করতে, তাদেরকে বলবো যে এই একটা সুযোগ এসেছে, সময় এসছে, তোমরা চলে যাও, বাড়ি থেকে চলে যাও। মানে সবসময় যে আমেরিকা ইংল্যান্ড যেতে হবে তার কোনো মানে নেই, বাড়ি থেকে, জন্মস্থান থেকে, হতে পারে পড়শি রাজ্যে, পাশের জেলায়, এরকম একটা জায়গা যদি কর্মের সুযোগ পাও তো এক্ষুনি সেটাকে গ্রহণ করে মানে সেই কর্মটাকে নিয়ে তোমরা লেগে পড়ো, উন্নতি হবেই, কোনো চিন্তা নেই। সুতরাং আর যে সমস্ত বললাম আইনি ঝামেলা, মামলা মকদ্দমা, হসপিটাল বা আরও যা কিছু সমস্যাগুলো চলছে সমস্ত কিছু থেকে মুক্তি পাবে, কারণ দেবগুরু দৃষ্টি তোমাদের দ্বাদশ ভাবে আছে। এবার থেকে তোমরা এগুলো মুক্তি পাবে, শত্রুতা, অবাঞ্ছিত খরচ, যা কিছু আছে সমস্ত যে সমস্ত বিষয় নিয়ে তোমাদের মন একবারে উচাটন ছিল সেই সমস্ত কিছু থেকে তোমরা মুক্তি পাবে। তাহলে বলবো যে এই যে দেবগুরু আসছেন 15 মে তোমাদের রাশি মানে আমাদের মিথুন রাশিতে যে গোচর করছে সমস্ত রাশির জন্য ভালো ফল আনবে, ঠিক আছে? সারা বছরই তোমাদের একটা ভালো ফল দেখতে পাবো সমস্ত রাশির জন্য। আমরা সবার মঙ্গল হোক, দেবগুরু বৃহস্পতি সবার দেবতা এবং সবার গুরু, তিনি দেবতাদের গুরু মানে আমাদেরও গুরু, তাই আমরা আশা করি এবং বিশ্বাস করি যে তার আশীর্বাদ আমাদের সবার ওপর থাকবে, তাই আমরা নিশ্চিন্ত মনে আমাদের কাজে লাগতে পারি। এবার কর্ম যদি আমরা ভালো করি তাহলে অবশ্যই তার আশীর্বাদ পাবো, তাই আমাদের বলবো যে কর্ম যেন ভালো হয় এবং আমাদের চিন্তা ভাবনা যেন ভালো হয়, তাহলে আমরা সমস্ত বিপদ থেকে এমনি উদ্ধার পেয়ে যাব। সবাই ভালো থেকো।